সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউ সমসাময়িক প্রসঙ্গ। এই মুহূর্তে স্টুডিও থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আমি নাফিসা তানজিন। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সাময়িক সময়ে আলোচিত কিছু প্রসঙ্গ। আজ সোমবার ৭ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ ২১ মার্চ ২০২২ খ্রিস্টাব্দ। সিলেটে টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম হলেই ব্যবস্থা। সিলেটে গতকাল রোববার ২০ মার্চ থেকে বিশেষ কার্যের মাধ্যমে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি এর পণ্য বিক্রি শুরু হয়েছে। আসন্ন পবিত্র রমজান উপলক্ষে সিলেটে সিটি কর্পোরেশনের ১৪টি ওয়ার্ডের ১৮টি স্থানে ও জেলার ১৩টি উপজেলায় ৪৪টি স্থানে পণ্য বিক্রি করছে টিসিবি। বিশেষ এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে দুই ধাপে পুরো বিভাগের ৪,৬১,৫২১টি পরিবার টিসিবির পণ্য কেনার সুবিধা পাচ্ছে। পণ্য বিক্রির ক্ষেত্রে কোনো ধরনের অনিয়মের সত্যতা পেলে কঠোর ব্যবস্থা নেবে জেলা প্রশাসন। বাজার দামের চেয়ে অনেক কমে এসব নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা। তবে গত দুদিন থেকে টিসিবির পণ্য নিতে এসে বিক্রয় কর্মীদের বিরুদ্ধে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন সুবিধাভোগীরা। বিশেষ করে নারীদের অভিযোগ বেশি। আজ ও গতকাল পণ্য বিক্রির বিভিন্ন পয়েন্ট ঘুরে এই চিত্র দেখা গেছে। সিলেটে গত দুদিন থেকে সকাল ১০টায় নির্ধারিত স্থানে শুরু হয় টিসিবির পণ্য বিক্রয়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বাজার মূল্য থেকে কমে কার্ডধারী নারী পুরুষ কিনে নেন টিসিবির পণ্য। প্রত্যেক ক্রেতা টিসিবির ট্রাক থেকে প্রতি লিটার ১১০ টাকা দামে ২ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা কেজি দামে ২ কেজি করে চিনি, প্রতি কেজি ৬৫ টাকা করে ২ কেজি মসুর ডাল কেনার সুযোগ পাচ্ছেন। তবে অনেক ক্রেতার অভিযোগ বিক্রয়কর্মী ও স্থানীয় কিছু স্বেচ্ছাসেবী লাইন ভেঙে তাদের পছন্দের লোকজনকে আগে পণ্য দিচ্ছেন, আর নারীরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। পণ্য বিক্রি তদারকি করা স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে নির্ধারিত স্থানে কার্ডধারী ক্রেতাদের পণ্য দেওয়া হচ্ছে। প্রতিদিন ৫০০ জন টিসিবির পণ্য পাবেন। পণ্য নিতে আসা লোকজন যাতে হয়রানির শিকার না হন এ ব্যাপারে খেয়াল রাখা হচ্ছে। সিলেটে প্রথম দিন বিভিন্ন স্থানে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম পরিদর্শন করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মনসুরুল আলম ও জেলা প্রশাসক মুজিবুর রহমান। আজ সোমবার ২১ মার্চ সকালে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন বাংলা ভিউকে বলেন, সিলেট জেলা ও সিটি কর্পোরেশন এলাকা মিলিয়ে টিসিবির পণ্যের জন্য ফ্যামিলি কার্ড পেয়েছে ১,৩৭,৩৬৩টি পরিবার। বিক্রয়ের জন্য পর্যাপ্ত পণ্য রয়েছে টিসিবির গুদামে। তিনি জানান, এই দুই ধাপে কার্ডদারি ছাড়া টিসিবির পণ্য কাউকে দেওয়া হবে না। রমজানের মাঝামাঝি সময়ে বিতরণকৃত ৩টি পণ্যের সাথে ছোলা ও খেজুরও যুক্ত হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিতরণের ক্ষেত্রে অনিয়মের কোনো সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। অপর এক প্রশ্নের জবাবে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, এই কার্ডের মাধ্যমে দুই ধাপে পণ্য কেনার পর ওই কার্ড আর ব্যবহারযোগ্য কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত গৃহীত হয়নি। হবিগঞ্জে ঘুমন্ত মামিকে ছুরিকাঘাতে খুন। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মধ্যরাতে ছুরিকাঘাতে এক গৃহবধূ খুন হয়েছেন। অভিযোগ উঠেছে, আপন ভাগ্নে ছুরিকাঘাত করে তার মামিকে খুন করেছেন। ঘটনার রহস্য উদ্ঘাটনে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৩ জনকে থানায় নিয়ে গেছে। নিহত বিনা বেগম শায়েস্তাগঞ্জ উপজেলার পূর্ব বাগানীপাড়া গ্রামের ইউসুফ আলীর স্ত্রী। রোববার দিবাগত রাত ২:৩০টার দিকে এই ঘটনা ঘটে। নিহতের মেয়ে রুনা আক্তার জানান, তার মা সহ পরিবারের সদস্যরা রাতের খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। হঠাৎ করে বিনা বেগমের চিৎকার শুনে পরিবারের সদস্যরা জেগে ওঠেন। রুমে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ছেলে রতন মিয়া জানান, তার ফুফাতো ভাই শুক্কুর আলীর সাথে বিভিন্ন বিষয় নিয়ে তাদের পূর্ববিরোধ ছিল। কয়েকদিন পূর্বে তা সমাধান হয়। এতে শুক্কুর আলী তাদের বাড়িতে বেড়াতে আসে। ঘটনার সময়ও সে তাদের বাড়িতেই ছিল। রতন মিয়া বলেন, মধ্যরাতে শুক্কুর আলী প্রতিশোধ নিতেই তার মাকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। শুক্কুর আলী চুনারুঘাট উপজেলার নালুয়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের পুত্র। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার এসআই জসিমউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের কারণ জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে। কয়েকজন জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়াও মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত ডাক্তার আবেদুর রেজা জানান, নিহত নারীর শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে, যার কারণে তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়ে মারা গেছেন। মুজিব শতবর্ষে শতভাগ বিদ্যুতায়ন উদযাপন উপলক্ষে সিলেটে অনুষ্ঠান সোমবার।
মুজিব শতবর্ষে শতভাগ বিদ্যুতায়ন উদযাপন উপলক্ষে সিলেটে আলোক প্রক্ষেপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার 21 মার্চ নগরীর চালিবন্দরস্থ আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করেছে সিলেটের বিদ্যুৎ বিভাগ। এক বিজ্ঞপ্তিতে সিলেট বিদ্যুৎ বিভাগ জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবনী উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুৎ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে দেশ বরেণ্য শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ লেজার শো অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠান বিকেল 5টায় শুরু হয়ে শেষ হবে রাত 9টায়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিতরণ অঞ্চল সিলেটের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুল কাদির উক্ত অনুষ্ঠানে সর্বসাধারণের উপস্থিতি কামনা করেছেন। তিনি বলেন, মুজিব বর্ষে দেশের শতভাগ এলাকা বিদ্যুতায়নের জন্য গৃহীত মহাপরিকল্পনা ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেটে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। সিলেটবাসীকে অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দেশের সবচেয়ে বড় সর্বাধুনিক প্রযুক্তির পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন উপলক্ষে আজ সোমবার সকাল 10:30টায় ঢাকা থেকে হেলিকপ্টারে পটুয়াখালী পৌঁছান প্রধানমন্ত্রী। কলাপাড়ার ধানখালীর পায়রাতে নির্মিত সর্বাধুনিক আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে খরচ হয়েছে প্রায় 20,000 কোটি টাকা। পায়রায় কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্রটি চালুর মধ্য দিয়ে 2020 সালে বাংলাদেশ আল্ট্রা সুপার ক্রিটিক্যাল ক্লাবে প্রবেশ করে। আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে এই ধরনের বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বাংলাদেশ বিশ্বের 13তম দেশ। এশিয়ার 7ম ও দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ ছাড়া শুধু ভারতে এই ধরনের একটি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। সব ধরনের সয়াবিন তেলের দাম কমল। খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে 8 টাকা কমিয়ে 160 টাকা নির্ধারণ করা হয়েছে। বোতলজাত 5 লিটার তেলের দাম 35 টাকা কমে হয়েছে 760 টাকা। খোলা সয়াবিন তেলের দাম 4 টাকা কমিয়ে 136 টাকা নির্ধারণ করা হয়েছে। রবিবার 20 মার্চ সচিবালয়ে তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের এ তথ্য জানান। আজ থেকে মিলগেটে এই মূল্য কার্যকর হবে, তবে ভোক্তা পর্যায়ে কার্যকর হতে আরও 5-6 দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব। পাকিস্তান সফরে যাচ্ছেন না পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন ইসলামী সহযোগিতা সংস্থা OIC পররাষ্ট্রমন্ত্রীদের 48তম বিশেষ বৈঠকে যোগ দিতে পাকিস্তান যাচ্ছেন না। মন্ত্রীর পরিবর্তে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন যাচ্ছেন পাকিস্তানে। আগামী 20 ও 23 মার্চ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে OIC পররাষ্ট্রমন্ত্রীদের এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে যোগ দেওয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেনকে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাকদুম কুরেশি। এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন সাংবাদিকদের বলেন, OICর বৈঠকগুলোতে আমরা সবসময় যোগ দেই। আমি আগে বলেছিলাম যাব, কিন্তু সম্প্রতি আমার একটু অসুখ বিসুখ হওয়ায় ডাক্তার বলেছেন বিশ্রাম নেন। আমরা এই বিষয়ে চিন্তা ভাবনা করছি। তবে OICর পররাষ্ট্রমন্ত্রীদের এই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী না গেলেও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল পাকিস্তান সফরে যাচ্ছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে। রাশিয়ার আলটিমেটাম প্রত্যাখ্যান ইউক্রেনের, কি ঘটতে যাচ্ছে মারিউপোলে। প্রায় 3 লাখ মানুষের নগরী মারিউপোলে ইউক্রেনীয় বাহিনীকে আত্মসমর্পণ ও অস্ত্র সমর্পণের সময় বেঁধে আলটিমেটাম দিয়েছিল রুশ বাহিনী। সোমবার স্থানীয় সময় ভোর 5টার মধ্যে আত্মসমর্পণের সময় বেঁধে দেওয়া হয়। একই সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছিল যে বেসামরিক নাগরিকদের শহর ছেড়ে যাওয়ার জন্য 2টি মানবিক করিডোর দেওয়া হবে। কিন্তু ইউক্রেন সেই রুশ বাহিনীর আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে। স্থানীয় ইউক্রেনস্কা প্রাভদা নিউজ আউটলেটে দেশটির উপপ্রধানমন্ত্রীর বরাত দিয়ে বলা হয়েছে, কোনো আত্মসমর্পণ কিংবা অস্ত্র সমর্পণের প্রশ্নই আসে না। এইদিকে নগরের মেয়রের একজন উপদেষ্টা বলেছেন, রাশিয়ার কোনো প্রতিশ্রুতিতে বিশ্বাস করা যায় না। প্রতিরোধকারীরা শেষ সৈনিকের জীবন বেঁচে থাকা পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। এরই মধ্যে আলটিমেটামের চূড়ান্ত সময়সীমা পর পেরিয়ে গেছে বেশ কয়েক ঘন্টা। রুশ সামরিক বাহিনী এখনও শহরটিকে ঘিরে রেখেছে। তারা সেখানে কি ঘটাতে যাচ্ছে তা এখনও পরিষ্কার নয়। উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত 24 ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে সোমবার 26তম দিনে গড়িয়েছে রুশ অভিযান। বিগত 25 দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগর দখল করে নিয়েছে রুশ বাহিনী।
রাশিয়ার 7 বিমান লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি ইউক্রেনের। সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত 24 ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে সোমবার 26তম দিনে গড়িয়েছে রুশ অভিযান। এদিকে রুশ অভিযানের বিরুদ্ধে নিজেদের প্রতিরোধ গড়ে তোলার হালনাগাদ তথ্য প্রকাশ করেছে ইউক্রেনের বিমান বাহিনী, খবর বিবিসির। এতে বলা হয়েছে, রবিবার ইউক্রেনীয় বিমান বাহিনী রাশিয়ার 7টি বিমান লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এর মধ্যে রয়েছে একটি বিমান, 4টি মানুষবিহীন বিমান এবং 2টি ক্রুজ ক্ষেপণাস্ত্র। বিগত দিনে প্রতিরক্ষা বাহিনীর কর্মের অবস্থান এবং প্রকৃতি উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়নি। অভিযানে রাশিয়ার মনুষ্যবাহী বিমান ব্যবহারের তীব্রতা হ্রাস পেয়েছে, তবে দেশটি এখনও হামলার কার্যকারিতা মূল্যায়নের জন্য মনুষ্যবিহীন আকাশযান ব্যবহার করছে। ডোনেটস্ক এবং লুহানস্ক অঞ্চলে রুশ বাহিনী জোরপূর্বক মানুষদের সংখ্যাবদ্ধ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে, তবে ইউক্রেনীয় বাহিনীর এসব দাবি নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি বিবিসি। উল্লেখ্য, ইউক্রেনে সামরিক অভিযানের বিগত 25 দিনে দেশটির বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। ধর্ষণের অভিযোগে ঢাবি ছাত্র ইউনিয়নের নেতা বহিষ্কৃত। ধর্ষণের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতা নিজেই অভিযোগের বিষয়ে একটি স্বীকারোক্তিমূলক পদত্যাগপত্র জমা দিয়েছিলেন বলে ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে। বহিষ্কৃত নেতার নাম আকিফ আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন। আকিফ বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ নামের একটি ফেসবুক পেজে দেয়া এক ঘোষণায় বলা হয়, সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক আকিফ আহমেদের বিরুদ্ধে 20 মার্চ একটি ধর্ষণের অভিযোগ আসে। অভিযোগের পরিপ্রেক্ষিতে আকিফ আহমেদ একটি স্বীকারোক্তিমূলক পদত্যাগপত্র হস্তান্তর করেন। অভিযোগ ও স্বীকারোক্তি বিবেচনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন 34তম কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় সভায় গঠনতন্ত্রের 56 ক ধারা অনুযায়ী অভিযুক্ত আকিফ আহমেদকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। ঘোষণায় আরও বলা হয়, সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী ছাত্র ইউনিয়নের যে কোনো স্তরের যে কোনো কার্যক্রমের সঙ্গে আকিফ আহমেদের সংশ্লিষ্টতা অবৈধ হিসেবে বিবেচিত হবে। অভিযোগকারী ভবিষ্যতে যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে চাইলে ছাত্র ইউনিয়ন সর্বোচ্চ সহযোগিতামূলক আচরণ প্রদর্শন করবে। ছাত্র ইউনিয়ন কাঙ্ক্ষিত নারী মুক্তি অর্জনের লড়াই অব্যাহত রাখবে এবং অভিযোগকারীর প্রত্যাশা অনুসারে নিজের কর্মীর কোনো ধরনের পুরুষতান্ত্রিক কার্যক্রমের ক্ষেত্রে শূন্য সহিষ্ণুতা প্রদর্শন করবে। ফেসবুক পেজে দেওয়া ঘোষণার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আদনান আজিজ চৌধুরী। তিনি বলেন, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী এই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনায় নারীর অবৈতনিক কাজের চাপ বেড়েছে। করোনা ভাইরাসে মহামারী নারীদের সামাজিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রাপ্তির সুযোগকে সীমিত করে দিয়েছে। নারীদের আর্থিক ও সামাজিক নিরাপত্তাহীনতা, অবৈতনিক কাজের চাপ বেড়েছে। নারীরা সহিংসতার শিকার হচ্ছেন। আজ রোববার সন্ধ্যায় বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে জাতিসংঘের কমিশন অন দ্য স্ট্যাটাস অফ উইমেনের 66তম অধিবেশনের সমান্তরাল এক অনলাইন অনুষ্ঠানে বিভিন্ন জরিপের তথ্য তুলে ধরে এসব কথা বলেন আলোচকেরা। নারীর ক্ষমতায়ন, কোভিড-19-এর প্রভাব এবং উত্তরণের উপায় বিষয়ক অনলাইন অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শর্মিন্দু নীলমি। তিনি ব্র্যাক, ইউএন উইমেন, ইউনেপ, মানুষের জন্য ফাউন্ডেশন প্রকাশিত জরিপ প্রতিবেদনের তথ্য তুলে ধরে বলেন, করোনাকালে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত 557 জন নারীর মধ্যে 91% নারী বেশি পরিমাণে অবৈতনিক কাজ করছেন। মাত্র 14% নারী তাদের গৃহস্থালির কাজে স্বামীর সহায়তা পেয়েছেন। 98% নারী পারিবারিক সহিংসতার সম্মুখীন হয়েছেন। এর মধ্যে 48% মানসিক, 19% শারীরিক, 31% অর্থনৈতিক এবং 2% যৌন নির্যাতনের শিকার হয়েছেন। 65% নারী উদ্যোক্তার ছিল না কোনো আয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 14 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত নিউ ইয়র্কে জাতিসংঘের CSWর 66তম অধিবেশন শুরু হয়েছে অনলাইন প্ল্যাটফর্মে। বাংলাদেশ মহিলা পরিষদ জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সহযোগী সংগঠন হিসেবে প্রতি বছরের মতো এবারও অধিবেশনে অংশ নিয়েছে। অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফৌজিয়া মুসলিম। সম্মানিত আলোচক ছিলেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির দেশীয় অর্থনীতিবিদ নাজনীন আহমদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক তানবীর মাহমুদ। অনুষ্ঠানে আরও অংশ নেন সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু,
যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মুসলিম এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদা রেহানা বেগম। সুখবর দিলেন সোনম কাপুর। 4টি হাত তোমাকে যত্নে বড় করে তোলার জন্য, 2টি হৃদয় তোমার সঙ্গে এক তালে তাদের হৃদকম্পন চলবে, একটি পরিবার তোমাকে ভালোবাসবে এবং পাশে থাকবে সব সময়, তোমার জন্য অপেক্ষা করে রয়েছি। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে এভাবেই সুখবরটি দিয়েছেন সোনম কাপুর। প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন এই বলিউড তারকা। তাকে শুভকামনা জানিয়েছেন বোন রিহা কাপুর, সহকর্মী কারিনা কাপুর, অভিষেক বচ্চন সহ আরও অনেকেই। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে স্বামী আনন্দ আহুজার কোলে শুয়ে রয়েছেন অন্তঃসত্ত্বা সোনম। কালো পোশাক পরে রয়েছেন তিনি, তার শরীরে মাতৃত্বের স্পষ্ট চিহ্ন। 2018 সালে ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম। তার অভিনীত সর্বশেষ ছবি ছিল দ্য জায়া ফ্যাক্টর। 2019 সালে মুক্তি পাওয়া সেই ছবিতে সোনমের সহশিল্পী ছিলেন দুলকার সালমান। শেষ করছি আবহাওয়ার খবর দিয়ে। বঙ্গোপসাগরে নিম্নচাপটি আজ ঘূর্ণিঝড় আশুনিতে রূপ নেবে, আঘাত হানবে কাল। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানকারী নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করে আজ সোমবারই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর মঙ্গলবার সেটি আছড়ে পড়তে চলেছে উপকূলবর্তী এলাকায়। রবিবার পূর্বাভাস দিয়ে এমনটাই জানিয়েছিল ভারতের আলিপুর আবহাওয়া দফতর। প্রসঙ্গত, এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে আশানি। এ নামটি শ্রীলঙ্কার দেয়া। খবর আনন্দবাজারের। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে সোমবার সন্ধ্যা নাগাদ এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এদিকে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের খবর অনুযায়ী নিম্নচাপটি সোমবার সকালে উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। সেই সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে 1.1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে ভারতের আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পাশ দিয়ে অগ্রসর হওয়ার ফলে সেখানে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। সঙ্গে 70 থেকে 90 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস ভারতীয় আবহাওয়া দফতরের। এরপর ওই ঘূর্ণিঝড় মঙ্গলবার সকাল নাগাদ আসানি উত্তর মিয়ানমার উপকূলের স্থলভাগে আছড়ে পড়তে পারে। দক্ষিণ বাংলাদেশের জেলাতেও পড়তে পারে আসানির প্রভাব। পূর্বাভাসে এমনটিই বলছে ভারতের আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে দিল্লির আবহাওয়া ভবন জানিয়েছে 20 মার্চ থেকে প্রবল বৃষ্টি হতে পারে ভারতের কর্ণাটক, পুদুচেরি, তামিলনাড়ু, কেরালা সহ দেশটির দক্ষিণাঞ্চলের একাধিক জায়গায়। আজ শেষ করছি এখানেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন বাংলা ভিউ ও সিলেট ভিউর পর্দায়।